মসজিদ বিরোধী যত মামলা হয়েছে তার মানে আপনি বলতে চাইছেন তৃণমূল সরকার করিয়েছে? অ্যাডভোকেট অন রেকর্ড বা মামলার প্রসেস যদি দেখা যায়, আমি বলছি যে তৃণমূল সরকার সব করিয়েছে সেটা নয়, কিন্তু বকলমে তো করাচ্ছে। মামলাকারীর আইডেন্টিফিকেশান খুঁজে বের করুন না আপনি। মামলাকারী যারা করছে তারা আপনারা দেখে নিন, হয় তৃণমূলের কোনো স্তরের ছোট মাঝারি বড় লেভেলে হবে না, বড় লেভেলে হলে তো সমস্যা, ওরা ছোট বুথ লেভেলের কোনো নেতা, তারাই মামলাটা করছে। তৃণমূলের ক্ষমতা মানে তৃণমূলের শাসন ক্ষমতায় না থাকলে এত বড় কাজ করবে এখন পর্যন্ত কারোর ঘাড়ে অত বড় মাথা হয়নি। ধর্ম নিয়ে সুশ্রুতি দেবে আর সেইটাকে পুলিশ মেনে নেবে, এত বড় বুকের পাটা কারোর হয়নি যদি সেই সরকারের ক্ষমতা না মানে সরকারের হাত তার মাথার উপর থাকে। খারাপভাবে দেখছি, এটা হওয়ার কথা নয়। সংসদীয় গণতন্ত্রে বা আমাদের ভারতবর্ষের ফেডারেল স্ট্রাকচারে এটা কখনোই হওয়ার কথা নয়, হওয়ার কাম্য নয়। বাংলা এই দৃশ্য আগে কোনোদিন দেখেনি। যখন গোটা বাংলা মানে গোটা ভারতবর্ষে চলেছিল গোদ্রার রায়টে, যখন গোদ্রার রায়ট হয়েছিল তখন একমাত্র বাংলা ছিল যেই পশ্চিমবঙ্গে হিন্দু মুসলমানের সম্প্রীতি বজায় ছিল। হয়তো পরিস্থিতি থমথমে ছিল, কিন্তু দাঙ্গা লাগা কোনো পকেটে দাঙ্গা লাগেনি, দাঙ্গা লাগতে দেয়নি তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু চায়নি, এবং জ্যোতি বসু চায়নি বলেই দাঙ্গা লাগেনি। পরে জ্যোতিবাবু একটা কথা বলেছিলেন, দাঙ্গা লাগবে কি লাগবে না, শাসক যদি না চায় তাহলে সরকারের সেই রাজ্যে দাঙ্গা লাগতে পারে না, এবং সেখানে শক্ত হাতে সেটাকে কন্ট্রোল করা হয়েছিল। আর এখন দেখুন প্রতিটা পকেটে মুহূর্তে মুহূর্তে দাঙ্গা লেগে যাচ্ছে। এই জিনিসটা সরকারের ফেইলিওর। আর এই ফেইলিওর সরকারকে আমি বলবো যে সরকার যখন ফেইলিওর হয়েছে মানুষ যেন পাস করে, এবং এই ফেইলিওর সরকারটাকে ছুঁড়ে ফেলে দেওয়ার সময় এবার এসে গেছে। হুমায়ুন কবিরের বাবরি মসজিদে আর কোনো বাধা রইল না। সুপ্রিম কোর্টে মামলা করেছিল এক ব্যক্তি, সে মামলাও সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে, কি বলবেন? এটা তো খুব স্বাভাবিক ছিল, কারণ আমাদের গণতান্ত্রিক শাসন কাঠামো বা আমাদের সংবিধান যদি ধরি তাহলে সংবিধানটা সেকুলার, তাহলে সমস্ত ধর্ম সমান গুরুত্ব পায়, সমান প্রায়োরিটি পায়। তাহলে সেই জায়গায় যদি সরকারি টাকায় জগন্নাথ মন্দির হতে পারে, আমি বলছি না জগন্নাথ মন্দিরটা হওয়াটা ঠিক নয়, কিন্তু যে পদ্ধতিতে জগন্নাথ মন্দির করা হয়েছে সেই পদ্ধতিটা ভুল। সরকারি টাকা খরচা করে জগন্নাথ মন্দির যদি করে এবং সেটাতে যদি কোনো রকম বাধা না আসতে পারে সরকারি টাকা খরচা করতে, তো সেই জায়গায় দাঁড়িয়ে হুমায়ুন কবির যিনি তার ধর্মের মানুষের কাছে গিয়ে তাদের মতো করে তারা ফান্ডিং করে, ক্রাউড লেভেলে ফান্ডিং করে, মাস লেভেলে ফান্ডিং করে একটা মসজিদ করছে, নাম তার রাখছে বাবরি মসজিদ। তাতে অসুবিধাটা কোথায়? তাতে কোনো অসুবিধা নেই। আমি তো সেদিনে বিগত দিনও আপনাদের চ্যানেলে একই কথা বলেছি যে এইখানে এই সমস্ত জিনিস জুডিশিয়ারি সিস্টেমে এই সমস্ত জিনিস পাত্তা পাবে না। আলটিমেটলি সেটাই হলো যে যারা মামলাকারী তাদের মুখ পুড়লো, সময় নষ্ট হলো। হয়তো তারা যারা মামলাকারীর হয়ে যারা মামলা করেছিলেন যেসব অ্যাডভোকেট, হয়তো তাদের কিছু আর্থিক উপার্জন হয়েছে, অর্থ উপার্জন হয়েছে, বাকি আখেরে লাভ কিছু হলো না। বাবরি মসজিদ যেরকম ছিল, বাবরি মসজিদ যেরকম হবে ঠিক সেরকমই হচ্ছে, সেরকমই হবে। তো আলটিমেটলি লাভের লাভ কিন্তু সুবিধা করতে পারে করিয়েছে এমনটা কিন্তু হুমায়ুন কবির দাবি করে। দেখুন সেটা হয়তো তার কাছে যদি সোর্স অফ ইনফরমেশন থেকে থাকে তাহলে সেটা হয়তো সেটা সঠিক, এবং তার কাছে যদি সোর্স অফ ইনফরমেশন থাকে আইপ্যাক করিয়েছে তার ভিত্তিতে উনি বলতে পারেন, হয়তো বলতেই পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এবার সেটা যদি উনি করিয়ে থাকেন আইপ্যাকের তরফ থেকে যদি করিয়েছে তাহলে উনি একটা কোনো রকম সোর্সের ওপর বা কোনো একটা ডকুমেন্ট বা কোনো একটা ইনফরমেশনের উপর বেস করে তো নিশ্চয়ই বলছে। আমার মনে হয় ওনার সেই সোর্সটা বা সেই ইনফরমেশনটা পাবলিককে এক্সপোজ করে দেওয়া উচিত। মানুষের কাছে এটা ক্লিয়ার হোক যে যদি এটা সত্যি হয়, যে সরকার বলে মুসলমান দরদি বা মুসলিম দরদি, তারা যদি মুসলিম দরদি হতেন তাহলে এরকম একটা মসজিদ নির্মাণে বাধার সৃষ্টি করতেন না। আইপ্যাক হলো মমতা ব্যানার্জির রাজনৈতিক সহযোগী। তো সেই আইপ্যাক মানে মমতা ব্যানার্জিরই সংস্থা। মমতা ব্যানার্জি একদিকে সংখ্যালঘু দরদি বলছে, আরেকদিকে সংখ্যালঘুদের মসজিদ করতে বাধা দিচ্ছে, এমনকি হুমায়ুন কবিরকে তার দল থেকে বার করে দিয়েছে। এটাকে বাংলার সংখ্যালঘু মুসলমানেরা কেমনভাবে নেবেন বলে আপনি মনে করেন? দেখুন সব থেকে বড় কথা হচ্ছে মানুষ এখন বুঝতে পারছে সরকারের মানে রাজ্য সরকারের যে ক্ষমতাসীন দল তৃণমূল, এই তৃণমূলের অধিকাংশ মানুষ এবং তৃণমূলের যে মাথা, সে মাথাটাই হচ্ছে দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত, এবং সমস্ত দুর্নীতির লালিত পালিত দুর্নীতি বলুন, বিগত দিনে যে অর্গানাইজ ক্রাইম, যেরকম সিরিয়াস ক্রাইম কগনিজেবল অফেন্স যা ঘটিয়েছে ইডি রেড চলাকালীন, সেটা সবাই দেখতে পাচ্ছে মানুষ। তো মানুষ
সেই তৃণমূলের থেকে আস্তে আস্তে তার বিশ্বাস ফেরাতে, মুখ ফেরাতে শুরু করেছে। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষও পশ্চিমবঙ্গের মধ্যেই আছেন, তারা তো অবশ্যই মুখ ফেরাতে শুরু করেছেন। তারা মুখ ফেরাতে শুরু করেছেন বলে এই হুমায়ুন কবির বলুন বা নওশাদ সিদ্দিকী বলুন, এনাদের মতো মানুষকে, যারা কিনা সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে যুক্ত বা সংখ্যালঘু সম্প্রদায়, তাদের দিকে যখন মানুষ যাচ্ছে, সরকারের কাছে, শাসকের কাছে কোনো একটা জায়গায় তাদের ভোট ব্যাংকে আঘাত আসছে সেটা বুঝতে পারছে, এবং শাসকের কাছে থ্রেটের জায়গায় চলে যাচ্ছে নওশাদ সিদ্দিকী বলুন বা হুমায়ুন কবির বলুন। তবে নওশাদ সিদ্দিকী আর হুমায়ুন কবিরের মধ্যে যদি তুলনা করেন, তাহলে জনপ্রিয়তার শীর্ষে অবশ্যই নওশাদ সিদ্দিকী থাকবে। হুমায়ুন কবির অবশ্যই নতুন একটা দল করেছেন, তাকে সেই দলের জন্য, সে দলে তৈরি করে সে একটা বাবরি মসজিদের মেন একটা মসজিদ বানিয়ে তারপরে তার যে ভবিষ্যৎ পরিকল্পনা সেটা যদি সঠিক হয়, তাহলে অবশ্যই সেই তার প্ল্যানকে, তার সেই যে এজেন্ডা, সেটা অবশ্যই তাহলে স্বাগত জানানো দরকার। কারণ সে তো মানুষের হিতেই কাজ করছে, ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষেই কাজ করছে। সে বলেছে কলেজ হবে, সেই কলেজে হিন্দু ছেলেরাও পড়বে, সমস্ত ধর্মের ছেলে মেয়েরা পড়বে। সেটা খুব ভালো জিনিস, সেটা খুব ভালো কাজ, সেটা করা তো দরকার। বললাম, বাধা সৃষ্টি করে এটা লাভ হবে না। যদি রাজ্য সরকার বাধা সৃষ্টি করছে, সেটা তার ক্ষমতা বলে। এই রাজ্য সরকারের চোর তৃণমূল, দল তৃণমূল পুলিশকে লেলিয়ে দিয়ে যে কাজটা করছে, আজকে তার মনে রাখতে হবে যে কোনো সময় এই তৃণমূল সরকার চলে যাবে। কিন্তু যখন চলে যাবে, এই তৃণমূল সরকারের ক্ষমতা হচ্ছে পুলিশকে ব্যবহার করে। আর এই পুলিশ যদি সরে যায়, এই তৃণমূল সরকারটা কর্পূরের মতো ভ্যানিশ হয়ে যাবে। আর মানুষ তৈরি আছে এই সরকারকে সরানোর জন্য। তো সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি ক্ষমতাকে অপব্যবহার করে কোনো রকম যদি মসজিদ, সেটা যদি মানুষ তার টাকা দিয়ে, তারা চাঁদা দিয়ে করে, তো সেখানে সরকারের বাধা থাকার কোনো বাধা দেওয়ার কোনো নৈতিকতা আছে বলে আমি মানি না। এবং যদি সেটা করে, তো তার ভিত্তিতে যেরকম জুডিশিয়ারি সিস্টেমে এর আগে যেমন চড়থাপ্পড় খেয়েছে, বিগত দিনে যখন বলেছিল করতে দেওয়া যাবে না, চড়থাপ্পড় খাওয়া হলো। আজকে সুপ্রিম কোর্টেও চড় খাওয়া হলো। ওদের চড় মেরে মেরে গালটা শক্ত হয়ে গেছে, আর ওদের চড়ের এফেক্ট আসে না। রাজ্য সরকার এখন হচ্ছে রীতিমতো হচ্ছে ওই কি বলবো, ওই কি বলে না, থাবড়ানো গরু, ওরকম থাবড়ানো গরুর পর্যায়ে চলে গেছে। হ্যাঁ, তাহলে তার প্রতি তার পিসিকে, আমি তো সেটাই বলছি, ধর্ম নিয়ে রাজনীতিতে শিক্ষা দিয়েছে কে? ধর্ম নিয়ে রাজনীতিতে শিক্ষা দিচ্ছে রাজ্যের চৌর্যবৃত্তি করা চোর মুখ্যমন্ত্রী, তার পিসি বকলমে। আসল সম্পর্কে আমি গেলাম না, সেটা ছেড়ে দিলাম। বকলমে তার পিসি, অফিসিয়ালি পিসি, আনঅফিসিয়ালি কি সেটা আমি বললাম না, সেই প্রসঙ্গ পরে হবে। তো যাই হোক, তো সেই জায়গায় দাঁড়িয়ে যে সরকারি টাকায় মন্দির বানিয়েছে, তাহলে ধর্ম নিয়ে রাজনীতি, ধর্মের সুরসুরিটা জাগিয়েছে কে? প্রথম সুরসুরিটা তুলেছে মমতা বন্দ্যোপাধ্যায়, সেটা করলে ঠিক। আর যেখানে হুমায়ুন কবির মানুষের সাথে টাকা নিয়ে, মানুষের টাকা নিয়ে, মানুষের কাছ থেকে ঝুলি করে যে আপনারা টাকা দিন, আমরা মসজিদ করতে চাই, তো সেই জায়গায় দাঁড়িয়ে জমি কিনে বা ভিত্তিপ্রস্তর স্থাপন করতে, সেটা ভুল হয়ে গেল। সরকারি টাকাটা অপচয় করা সেটা ঠিক, এটা কোথাকার সরকারি দিয়ে দিতে পারছে না, দিয়ে দেওয়ার ক্ষমতা নেই, অথচ সরকারি কোটি কোটি টাকা মন্দিরের জন্য, নির্মাণের জন্য কোটি কোটি টাকা খরচা করছে, অথচ 25% দিয়ে দেওয়ার ক্ষমতা নেই। তাহলে সেই সরকারি টাকায় যখন মন্দির হবে, তাহলে সেটা যখন কোনো প্রতিরোধ, কোনো বাধা হয়নি, তাহলে মসজিদ হবে তারা তাদের মুসলমান ধর্মের। এবং আমার খুব যদি ভুল না করি, ওই যদি ফান্ডিং দেখা যায়, সেখানে সর্বধর্মের মানুষ টাকা দিয়েছে, তাহলে সেই জায়গাতে সেটা তার বাধা কোথায়? সেটা তো তার বাধা হওয়ার তো কথা নয়। তার জন্য এত বড় ঝামেলা করার কি প্রয়োজনীয়তা? সংখ্যালঘু মুসলমানদের দিকে একটাই বার্তা, যে আপনারা যে কাজটা করছেন খুব ভালো কাজ করছেন। আর মসজিদ করা মানেটা, আমি সব থেকে মনে করি যে মসজিদ বা মন্দির, যে কোনো ধর্ম, আমি যদি নিজের ধর্ম অন্যের ধর্মকে সম্মান না করি, আমি সেই ধর্মের মানুষের কাছ থেকে আমরা সেই সম্মান পাবো না। আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, এবং যে এই জিনিসটা করছে, যারা বাধা দিচ্ছে, আমার একটাই আবেদন যে 26-এ তাদেরকে উৎখাত করে ফেলার সময় এসে গেছে। সঠিক সময়, সঠিক কাজ, সঠিক আপনার যে ক্ষমতা, সেটা প্রয়োগ করে এই অপশাসন থেকে বাংলাকে মুক্ত করার পথে সামিল হন। ইতিমধ্যে জেলে ঢোকাচ্ছে না কেন এই শাসকরা? আমি একটা কথাই বলি, যেমন যেই ব্যক্তিটার নাম নিয়ে বলছেন, সেই ব্যক্তিটা সকালে কোন দল করে, বিকেলে কোন দল করে, আর রাতে কোন দল করে, সে নিজেও হয়তো জানে না। রাতে ঘুমোনো যাওয়ার পরে হয়তো সকালে জিজ্ঞেস করবে যে আমি কোন দলে আছি, তার সঙ্গীদের। তো এমন একটা ব্যক্তি যে নটোরিয়াস ক্রিমিনাল, 2 পয়সার ব্যারাকপুরে কান পাতলে তার ক্রিমিনাল ক্রাইম শোনা যায়, তো এমন একটা ব্যক্তি, তার কথা কি বললো না বললো, তাতে আমার মনে হয় বিশেষ গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই। আর বাকি রইল কেন ঢোকাচ্ছে না,
তাহলে সেটা রাজ্য সরকার ভালো বলতে পারবে কেন ঢোকাচ্ছে না, যার বিরুদ্ধে এতগুলো কগনিজেবল অফেন্স আছে যে একবার তৃণমূল বিজেপি করছে, তাহলে সেটা রাজ্য সরকার ভালো বলতে পারবে কোন মানে অদৃশ্য আতাতের ভিত্তিতে অর্জুন সিং এখনো জেলের বাইরে, সেটা তারা বলতে পারবে।